আপনাদের সবাইকে স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে লোকটা। তো শুনে দেখুন কেমন লাগে। স্কুলে যাওয়ার সময় গলির মুখে লোকটাকে প্রথম দেখল ঋষি। বয়স হয়েছে লোকটার, পাকা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং খুব ফর্সা, পরনে ময়লা ধুতি, গায়ের জামাটাও ময়লা, কাঁধ থেকে বুকের ওপর দিয়ে ঝোলানো একটা ব্যাগ। লোকটাকে ঠিক ভিখারি বলে মনে হলো না ঋষির। রেশন দোকানের রকে বসে আছে লোকটা, মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে, কাউকে কোনো কথা বলছে না। স্কুলের সময় হয়ে গেল, ঋষিকেও চলে যেতে হলো। লোকটাকে আগে কখনো দেখেনি ঋষি। ক্লাসের মধ্যেও বারবার ওই লোকটার কথাই মনে হচ্ছিল তার। লোকটা আর পাঁচটা ভিখারির মতো নয়, চেহারার মধ্যে যেন একটা আভিজাত্য আছে যা মানুষকে সহজে আকর্ষণ করে। ফেরার পথেও ঋষি দেখল সেই মানুষটা ঠিক সেইভাবেই বসে আছে। কাঁধের ঝোলানো ব্যাগটায় কি আছে কে জানে। লোকটা কারোর কাছে ভিক্ষাও চাইছে না, কারোর সঙ্গে কোনো কথাও বলছেন না। পথচারীদের মধ্যে লোকটি সম্পর্কে কোনো উৎসাহই নেই, কিন্তু ঋষি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লোকটাকে। ঋষির কৌতূহল যেন ক্রমশ বাড়ছে লোকটাকে ঘিরে। একসময় কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ও দাদু, তুমি কোথা থেকে এসেছো? লোকটা যেন অতি কষ্টে মাথাটা সোজা করে তাকায় ঋষির দিকে। চোখ দুটো খোলা, চোখের মণি দুটোর বেশিরভাগ অংশই সাদা হয়ে গেছে। লোকটা কি যেন বলতে চাইছে, ঋষি বুঝতে পারছে না। ঋষির কাঁধের ওপর একটা হাতের স্পর্শ অনুভব করলো। তাকিয়ে দেখে মা। মা বললেন, বাড়ি না গিয়ে কি করছিস তুই এখানে? ওনাকে দেখছিলাম। কে উনি? জানি না। তা তোমার এত দেখার কি হলো? স্কুল ছুটি তো হয়েছে অনেকক্ষণ। উনি যেন কি রকম। আচ্ছা হয়েছে, এখন বাড়ি চল। মা ঋষির হাত ধরে টেনে নিয়ে বাড়ি গেলেন। হাত মুখ ধুয়ে খেতে বসে ঋষির মনে হলো ওই লোকটারও তো খাওয়া হয়নি। স্কুলে ভালো টিফিন দিয়েছিলেন মা, এখন একটুও খিদে নেই ঋষির। এই খাবারটা যদি ওই লোকটাকে দিয়ে আসা যায়। এই প্রস্তাবটা মায়ের কাছে দিতেই মা এমন ধমক দিলেন যে ঋষিকে চুপ হয়ে যেতে হলো। সেদিন সন্ধ্যায় ঋষি পড়তে বসেও পড়ায় মন দিতে পারল না, রাতে ভালো করে খেতেও পারল না। বিছানায় শুয়ে শুয়ে ঋষি ভাবতে লাগলো ওই লোকটার কথা। কোথায় বাড়ি লোকটার? ওর কি ছেলে মেয়ে, নাতি নাতনি কেউই নেই? এমন একটা লোকও কি নেই যে ওই বুড়ো লোকটার সেবা যত্ন করবে? ঋষির ঠাকুরদা, দাদু কেউ নেই, তাই ওর বড় দুঃখ। যাদের ঠাকুরদা কিংবা দাদু আছে তাদের কত আনন্দ। রিমা, অজন্তা, টুকাই, ওদের ঠাকুরদা ওদের কত গল্প বলে। বিকেলে পার্কে বেড়াতে নিয়ে যায়। সোমের দাদু থাকে দার্জিলিংয়ে, প্রতি বছর দাদুর কাছে বেড়াতে যায়। ঋষির ইচ্ছে হলো ওই লোকটাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু দুপুরবেলা খাবার দেওয়ার কথা বলে মায়ের কাছে যে ধমক খেয়েছে তাতে এই প্রস্তাব করার সাহস পেল না। এক একটা মানুষকে দেখে ঋষির ভীষণ কষ্ট হয়। বৃদ্ধ, অথর্ব, অথচ পেটের দায়ে ভিক্ষা করতে হচ্ছে।
কত কষ্ট ওদের। রোদ, বৃষ্টি, ঝড়ে মাথার উপর একটা আচ্ছাদন নেই। শীতের রাতে পড়ে থাকতে হয় ফুটপাতে। ঋষি এক এক সময় ভাবে, বড় হয়ে সে যদি অনেক টাকা রোজগার করতে পারে, কিংবা লটারিতে যদি অনেক অনেক টাকা পায়, তবে প্রথমেই এইসব অনাথ বৃদ্ধ বৃদ্ধাদের জন্যে একটা আশ্রম তৈরি করবে, যাতে এসব অসহায় মানুষরা জীবনের শেষ দিনগুলি একটু নিশ্চিন্তে, একটু আরামে কাটাতে পারে। এসব কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে ঋষি। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মনে পড়ে সেই লোকটার কথা। দাঁত ব্রাশ করে মাকে বলল, মা, সেই লোকটাকে একবার দেখে আসবো। মা এবারও চোখ গোল গোল করে বললেন, কাল সন্ধেবেলায়ও ভালো পড়া হয়নি, যাও হোম টাস্কগুলো করে নাও। অনিচ্ছা সত্ত্বেও ঋষি বই নিয়ে বসল। বাবা বাজারে যাচ্ছিলেন। মা বললেন, আসার সময় একটা পাউরুটি নিয়ে এসো তো। বাবা বললেন, আমার ফিরতে যে একটু দেরি হবে। আচ্ছা, খোকনকে নিয়ে যাচ্ছি, পাঠিয়ে দেবো। খোকন মানে ঋষি। ঋষিও মনে মনে তাই চাইছিল, গলির মুখে গেলেই সেই লোকটাকে দেখতে পাবে। বাবার সঙ্গে যেতে যেতে খোকন বলল, বাবা, একটা পাউরুটি বেশি কিনবে? কেন? লোকটাকে দেব। কোন লোকটাকে? ওই যে গলির মুখে কাল থেকে বসে আছে। কাল লোকটাকে দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। মনে হয় লোকটা খুব ভালো, ওকে দেখাশোনা করার কেউ নেই। লোকটার মুখখানা দেখলে তোমারও মায়া হবে। দেবে বাবা একটা পাউরুটি? ওকে দেব খেতে। দেব, চল দেখি। দূর থেকে দেখা যাচ্ছে গলির মুখে একটা জটলা। ঋষি বাবার হাত ধরে কাছে গিয়ে দেখল লোকটা চিত হয়ে পড়ে আছে। তাকে ঘিরেই ভিড়। লক্ষ্মী পিসি হাত নেড়ে নেড়ে বলছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এ হচ্ছে নরেশ মিত্তির, আমাদের সময়ের বক্স অফিস কাঁপানো নায়ক। নরেশ কুমারের ছবি এলেই আমরা কলেজ পালিয়ে সিনেমা হলে যেতাম। তারে রংমহলে থিয়েটারও করেছে কত। পাশ দিয়ে যাচ্ছিলেন রবি দাস, নাটক পাগল লোক। একসময় পেশাদারি মঞ্চে সাইড রোল করতেন। থিয়েটারের নাম শুনেই এগিয়ে এলেন। তাকে দেখেই লক্ষ্মী পিসি বললেন, এই তো রবি বলতে পারবে। দেখো তো রবি, এ তোমাদের নরেশ মিত্তির না? কই কই দেখি দেখি, এই শট শট শট। হ্যাঁ 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 গো পিসি, এ তো আমাদের নরেশ মিত্তির গো। হায় হায়, এই লোকটার একই অবস্থা। হায় রে। ভিড় ততক্ষণে আরো বেড়ে গেছে। একটা চাপা গুঞ্জন উঠেছে জনতার মধ্যে। 60-70 দশকের নাম করা নায়ক, কি সিনেমায় কি থিয়েটারে। নরেশ কুমার মানেই হিট, নরেশ কুমার মানেই ভিড়। স্কুল কলেজে শৌখিন ছেলেরা একসময় নরেশ কুমারের মতো হাঁটা, কথা বলা, ঘাড় বেঁকিয়ে চাওয়া রীতিমতো অভ্যেস করত। ঠিক বোঝা যাচ্ছে না লোকটা বেঁচে আছে না নেই। ভিড়ের মধ্যে এক বয়স্ক কবি গোছের লোক সুর করে বলে উঠল, দেহপট শনি নট সকলি হারায়। ঋষি বাবার হাতে টান দিয়ে বলল, বাবা দেখো না উনি বেঁচে আছেন কিনা। ঋষির বাবা পরিমল সেন, কলেজে পড়ান, এলাকার পরিচিত। নরেশ মিত্তিরের ছবি তিনিও দেখেছেন। ভালোই লাগতো নরেশ মিত্তিরকে। বললেন, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। রবিদা, ও রবিদা, বলছি উনি বেঁচে আছেন তো?
মনে তো হচ্ছে না ভাই। একবার ডাক্তার বাসুকে দেখালে হয় না? এত বড় একজন আর্টিস্ট আমাদের এলাকায় এসে এইভাবে পড়ে থাকবেন? আমাদেরও তো একটা কর্তব্য আছে নাকি? ভিড়ের মধ্যে অনেকেই পরিমল সেনের কথায় সাই দিল। দু চারজন ছুটে গেল রাস্তার ওপার থেকে ডাক্তার বাসুকে ডেকে আনার জন্য। একটু পরে ডাক্তার বাসু এলেন। লোকটার হাত ধরে পরীক্ষা করে মাথা নাড়লেন, বললেন, সব শেষ। সম্ভবত হার্ট ফেল। অনেক বড় মাপের আর্টিস্ট ছিলেন। জীবনে আমি ওনার ভক্ত ছিলাম। এখন তো আর তেমন সিনেমা দেখা হয় না। ক্রমশ ভক্তের সংখ্যা বাড়তে লাগলো। লোকাল থানার প্রবীণ বড়বাবু, উনিও নরেশ কুমারের ফ্যান। পাড়ার দাদারা নেমে পড়লো চাঁদা তুলতে। মোটা টাকা খরচ করে বিরাট শ্মশান যাত্রার আয়োজন হলো। অল্প সময়ের মধ্যেই সারা শহরে প্রচার হয়ে গেল নরেশ মিত্তিরের মৃত্যুর ঘটনা। ফুটে এলো সংবাদ মাধ্যম। নামি দামি শিল্পীরা বড় বড় মালা নিয়ে ছুটে এলেন। এলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, ভূমি রাজস্ব মন্ত্রী। বিভিন্ন পোজে দাঁড়ালেন ক্যামেরার সামনে। এলেন বিরোধী দলের নেতাও। সরকারি অবহেলায় এত বড় শিল্পীর মর্মান্তিক মৃত্যুর পরিণতি বলে সংবাদ মাধ্যমের কাছে অনুযোগ করলেন। বিশাল শোভাযাত্রা এগিয়ে চলল শ্মশানের দিকে। অনেকের চোখে জল। কেউ কেউ আঁচল দিয়ে বা রুমালে চোখ মুছছে। ভিড়ের মধ্যে ঋষি দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে উঠল, তোমরা নিষ্ঠুর, তোমরা লোকটাকে মেরে ফেলেছো, তোমরা লোকটাকে বাঁচতে দাওনি, তোমরা ভণ্ড। প্রবল হরিধ্বনির মধ্যে সেই চিৎকার যেন চাপা পড়ে গেল।